Assalamu alaikum. Diploma in Textile Engineering, 4 years duration. টেক্সটাইল সেকেন্ড সেমিস্টারের টেক্সটাইল র মেটেরিয়ালস 2, যার বিষয় কোড 1921, কিছু টপিক নিয়ে আলোচনা করব আজকে। টেক্সটাইল র মেটেরিয়ালস 1 ছিল প্রাকৃতিক ফাইবার নিয়ে, আর টেক্সটাইল র মেটেরিয়ালস 2 হচ্ছে কৃত্রিম ফাইবার নিয়ে। প্রাকৃতিক টেক্সটাইল ফাইবার, কৃত্রিম টেক্সটাইল ফাইবার। আর টেক্সটাইল শব্দ তো বস্ত্র, র মেটেরিয়ালস শব্দ তো কাঁচামাল। তাহলে বোঝা যাচ্ছে বস্ত্র তৈরি করতে যে কাঁচামালটা ইউজ করা হয়, হ্যাঁ, সেটা দু ধরনের হয়। একটা হচ্ছে প্রাকৃতিকভাবে পাওয়া যায়, একটা কৃত্রিমভাবে পাওয়া যায়। আর টেক্সটাইল র মেটেরিয়ালস 1-এ সে প্রাকৃতিকভাবে কীভাবে কী ফাইবার পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করা হয়েছিল। আর টেক্সটাইল র মেটেরিয়ালস 2-তে কৃত্রিমভাবে কী ফাইবার কীভাবে পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আজকে বিষয়বস্তুতে যাওয়া যাক। আমি পূর্বের ভিডিওতে 2.2 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। অর্থাৎ বিস্কুস রেয়নে ব্যবহৃত কাঁচামালের বর্ণনা, মেনশন দ্য র মেটেরিয়ালস অফ বিস্কুস রেয়ন ফাইবার। ওকে, আজ স্টার্ট করব বিস্কুস রেয়ন প্রস্তুতের ফ্লো চার্ট থেকে। এখানে একটা ফ্লো চার্ট দেওয়া আছে, কিভাবে কি হচ্ছে। আমরা এটাই পড়বো। আমরা এখানে একটা প্রচার দেওয়া আছে, আমরা এটাই আলোচনা করব। এটা ওটা একই। বিস্কুস রেয়ন প্রস্তুতের বিভিন্ন ধাপগুলো। ডিসক্রাইব দ্য স্টেপস ফর প্রোডাকশন অফ বিস্কুস রেয়ন ফাইবার। প্রথমে কি আমাকে কাঁচামাল সংগ্রহ করতে হবে, যেমন ইউক্যালিপটাস কাঠের টুকরা, উড পাল্প, কাঁচামাল সংগ্রহ করলাম, সেটা আমি বিশুদ্ধকরণ করব, সেলুলোজ বিশুদ্ধকরণ। এখানে যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো বর্ণনা পরে দেওয়া আছে, আমি বর্ণনা পরে শোনাবো। আগে আমরা একটু ফ্লো চার্টটা দেখি। এরপর কন্ডিশনিং করতে হবে। কন্ডিশনিং কি সেটা আমি আলোচনা করবো পরে। কন্ডিশনিং করতে হবে, স্টিপিং করতে হবে। কন্ডিশনিংয়ের পর কী করতে হবে, স্টিপিং করতে হবে, এরপর শেডিং করতে হবে, এজিং করতে হবে, চার্নিং করতে হবে, মিক্সিং বা ডিজলভিং, এটা হবে ডিজলভিং, নট ডিজলজিং না, ডিজলভিং করতে হবে, ব্লেন্ডিং ও ফিল্ট্রেশন করতে হবে, রিপেনিং, এরপর স্পিনিং, এরপর ওয়াইন্ডিং। তাহলে প্রথমে কী বলছে, কাঁচামাল সংগ্রহ, যেমন উড পাল্প, ইউক্যালিপটাস কাঠের টুকরো, সেলুলোজ বিশুদ্ধকরণ করতে হবে, কন্ডিশনিং, স্টিপিং, শ্রেডিং, এজিং, চার্নিং, মিক্সিং বা ডিজলভিং, ব্লেন্ডিং ও ফিল্ট্রেশন, রিপেনিং, স্পিনিং, ওয়াইন্ডিং। ফ্লোচার্ট আসলে এটা দিলেই হবে। এখন আমরা একটু বর্ণনাগুলো পড়ব। যেমন এক নম্বর কী বলছে, কাঁচামাল সংগ্রহ করতে বলছে। তাহলে বিস্কুস রেয়ন রিজেনারেটেড সেলুলোজ ফাইবার, এর মূল উপাদান হলো সেলুলোজ বিভিন্ন উদ্ভিদের কাঠ থেকে সংগ্রহ করা হয়। কাঠের মধ্যে সেলুলোজ ছাড়াও লিগনিন নামক পদার্থ থাকে। কাঠের মধ্যে শতকরা 90% কী থাকে, সেলুলোজ থাকে। শতকরা 90% সেলুলোজ থাকে, 100 ভাগের মধ্যে 90% সেলুলোজ, আর 10% অন্যান্য পদার্থ, যেমন লিগনিনও থাকে। হ্যাঁ, সেটা একটা পার্সেন্টেজ, যেমন পূর্বে আমি আলোচনা করেছিলাম। এই যে লিগনিন আছে কত, 20 থেকে 30%। কিন্তু এটা হচ্ছে কাঠের জন্য, কাঠে থাকে 90% সেলুলোজ। এখন আসি বিস্কুস রেয়ন প্রস্তুতের রসায়ন তত্ত্ব। বিস্কুস রেয়ন প্রস্তুতের রসায়ন
তথ্য। প্রথমে কাঠ থেকে সংগৃহীত সেলুলোজকে বিশুদ্ধকরণ করতে হবে। বিশুদ্ধকরণের পর সেলুলোজকে কস্টিক সোডার সাথে অর্থাৎ NaOH যেটা আমরা অ্যালকালি বলি, কস্টিক সোডার সাথে ক্রিয়া করিয়ে সোডা সেলুলোজে পরিণত করা হয়। পরে তা কার্বন ডাই সালফাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সেলুলোজ জেন্টেটে পরিণত করা হয়। কি বলছে? প্রথমে কাঠ থেকে সংগৃহীত সেলুলোজকে বিশুদ্ধকরণ করতে হবে। বিশুদ্ধকরণের পর সেলুলোজকে কস্টিক সোডার সাথে ক্রিয়া করিয়ে সোডা সেলুলোজে পরিণত করা হবে। আবার সেই সোডা সেলুলোজ কার্বন ডাই সালফাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সেলুলোজ জেন্টেটে পরিণত হয়। পরে এটিকে কস্টিক সোডা পাতলা দ্রবণে দ্রবীভূত করা হয়, যেখানে দ্রবণকে স্পিনিং ইউনিটের মাধ্যমে অত্যধিক চাপে অতিক্রম করানো হয়। একে অ্যাসিড দ্রবণের মধ্যে দিয়ে অতিক্রম করালে মিহি ফিলামেন্ট হিসেবে অধক্ষিপ্ত হয়। পুনঃঅধক্ষিপ্ত বা পুনঃতৈরীকৃত সেলুলোজকে বিস্কুস রেয়ন বলা হয়। পুনঃতৈরীকৃত সেলুলোজ, পুনঃউৎপাদিত। আমার তো আগে সেলুলোজ ছিল, সেলুলোজ থেকে আমি আবার পুনরায় সেলুলোজিক ফাইবার তৈরি করেছি। এটাকে বলা হয় পুনঃউৎপাদিত সেলুলোজিক ফাইবার। এই পুনঃউৎপাদিত সেলুলোজের চেইন লেংথ রেয়ন মূল সেলুলোজের চেইন লেংথ থেকে কত গুণ? 8/1 গুণ কম হয়। মূল সেলুলোজের চেইন বলতে যেটা প্রাকৃতিক সেলুলোজিক চেইন, সেটাকে আমি বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে বিভিন্ন রাসায়নিক পদার্থের সাথে বিক্রিয়া ঘটিয়ে একটা পুনঃউৎপাদিত সেলুলোজিক ফাইবার তৈরি করেছি। সেই সেলুলোজিক ফাইবারের দৈর্ঘ্য বা লেংথ মূল সেলুলোজের চেইনের লেংথ থেকে এত গুণ কম, 8/1 গুণ কম। ওকে, এখন আসি বিস্কুস রেয়ন তৈরির রাসায়নিক ধাপসমূহ নিম্নে দেওয়া হলো। যেমন পাল্প সেলুলোজ সোডিয়াম হাইড্রোক্সাইড। বলছে কি সেলুলোজটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে প্রথমে ক্রিয়া করছে না, এই যে সেলুলোজ কস্টিক সোডার সাথে ক্রিয়া করে সোডা সেলুলোজ পরিণত হয়েছে। তাহলে কি পাল্প এবং সেলুলোজটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এখানে স্ট্রিপিং করে বিক্রিয়া করে কিসে পরিণত হয়েছে? সোডা সেলুলোজে পরিণত হয়েছে। আবার তা পরবর্তী কার্বন ডাই সালফাইডের সাথে বিক্রিয়া করে কিসে পরিণত? সোডিয়াম সেলুলোজ জেন্টেটে পরিণত হয়েছে। সোডিয়াম সেলুলোজ জেন্টেটে পরিণত হয়েছে। তাহলে এটাকে শেডার অ্যান্ড এজিং পয়েন্ট। শেডার কি, এজিং কি, সে আমি পরে আলোচনা করব। শেডার অ্যান্ড এজিং পয়েন্ট, জেন্টেশন। এই জেন্টেশনে কার্বন ডাই সালফাইড মিক্সড করা হয়েছে। এই যে বাইরে থেকে কার্বন ডাই সালফাইড মিক্সড করা হয়েছে এই পয়েন্টে। এই জেন্টেশনটা ডিজলভিং হয়েছে কিসের সাথে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ডিজলভিং হয়েছে। ডিজলভিং হয়ে ওয়েট স্পিনিং হয়ে আমার কি হয়েছে? সুতা তৈরি হয়ে এখানে ড্রয়িং গাইড রুলারের মাধ্যমে এসে আমার ওয়াইন্ডিং হয়েছে। ওকে, তাহলে প্রথমে আমার কি হয়েছে? আমার নেওয়া হয়েছে এখানে উড পাল্প, সেলুলোজ এবং সোডিয়াম হাইড্রোক্সাইড স্ট্রিপার ইউনিটে নেওয়া হয়েছে। স্ট্রিপার ইউনিট থেকে শেডার অ্যান্ড এজিং ইউনিটে নেওয়া হয়েছে। শেডার অ্যান্ড এজিং ইউনিট থেকে জেন্টেশন ইউনিটে নেওয়া হয়েছে। জেন্টেশন ইউনিটে কার্বন ডাই সালফাইড মিক্সড করা হয়েছে। এরপর উক্ত সলিউশনটাকে ডিজলভিং ইউনিটে নেওয়া হয়েছে। ডিজলভিং ইউনিটে এর সাথে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড মিক্সড করা হয়েছে। এরপর সেটাকে সেই সলিউশনটাকে ওয়েট স্পিনিংয়ের মধ্যে দিয়ে পাস করিয়ে ইয়ার্ন তৈরি করে ওয়াইন্ডিং করা হয়েছে। এটা বলে বিস্কুস রেয়ন ফাইবার প্রোডাকশন। ওকে, এখন আমি এইগুলো আলোচনা করব। বিশুদ্ধকরণ কী, কন্ডিশনিং কী, শেডার অ্যান্ড এজিং কী, এগুলো আলোচনা করব। প্রথমে আসি বিশুদ্ধকরণ। বিস্কুস রেয়ন প্রস্তুতিতে প্রথমে সেলুলোজকে বিশুদ্ধ করা হয়। সেলুলোজযুক্ত ইউক্যালিপটাস ও ফার জাতীয় গাছের কাঠের টুকরোগুলো ছোটো ছোটো আকারে চিপস বা শিটে পরিণত করা হয়। অর্থাৎ আমরা চিপস দেখছি না, চিপস, খাওয়ার চিপস। এই যে কাঠের ছালটা তো অনেক লম্বা থাকে, সেটাকে কেটে কেটে ছোটো ছোটো টুকরাতে পরিণত করা হয়। কাঠের টুকরার আকার কত? এই যে এখানে একটা সাইজ দেওয়া হয়েছে। দৈর্ঘ্য কত হবে, প্রস্থ কত হবে,
পুরুত্ব কত হবে দেওয়া হয়েছে, দৈর্ঘ্য প্রস্থ পুরুত্ব, এর মধ্যে রাখা হয়। এই কাঠের টুকরোগুলো ক্যালসিয়াম বাইসালফাইড দ্রবণের সাথে বিক্রিয়া করাতে হয়। এটা হচ্ছে বিশুদ্ধকরণের প্রক্রিয়া। প্রথমে যে সেলুলোজটা আমি নিব, সেই সেলুলোজটাকে আমি কেটে প্রথমে ছোট ছোট টুকরাতে পরিণত করব। সেই ছোট ছোট টুকরার আকার হবে এটা। এরপর সেটার সাথে আমি ক্যালসিয়াম বাইসালফাইড দ্রবণের সাথে ক্রিয়া করাবো এবং 14 ঘন্টা যাবত তাপে ফুটানো হবে। 14 ঘন্টা যাবত আমি হিট দিয়ে ফুটাবো। ওকে। সেলুলোজ উপাদানগুলো এ ধরনের ক্রিয়াতে কোনো ক্ষতিগ্রস্ত হয় না, কিন্তু লিগনিন নামক পদার্থগুলো সালফোনেটেড পদার্থে পরিণত হয়। এই যে এখানে যে একটা লিগনিন নামক পদার্থ থাকে, সেই লিগনিন নামক পদার্থটা এই ক্রিয়া করানোর ফলে সেটা কিসে পরিণত হয়? সালফোনেটেড পদার্থে পরিণত হয়, যা পানিতে দ্রবণীয়। সেটা পানিতে কী হয়ে যায়? মিক্সড হয়ে যায়। একে ভালোভাবে ধৌত করে সেলুলোজকে পরিশোধন করা হয়। একে যখন ধৌত করা হবে তখন কি হবে? সেলুলোজকে পরিশোধন করা হবে এবং লিগনিনটা আমার পানির সাথে চলে যাবে এবং লিগনিন সালফোনেটেড বাইস প্রোডাক্টগুলো পানিসহ আলাদা করা হয়, যাকে সেলুলোজ সালফাইড ওয়েস্ট লিকার, সেলুলোজ সালফাইড ওয়েস্ট লিকার অর্থাৎ ওয়েস্টেজ, সেগুলো আমি ড্রেন আউট করে দেবো পানিটা। তাহলে পানি যখন ড্রেন আউট করে দেবো, পানির সাথে আমার লিগনিনটাও কী হয়ে যাবে? চলে যাবে। এটি পরে ডাইসের সময় সাহায্যকারী হিসেবে ব্যবহার করা হয়। কাঠের ডাইসের সময় অর্থাৎ ডাইং করার সময় এটা সাহায্যকারী হিসেবে এটা একটা ট্যাঙ্কে স্টোর করে রেখে দেওয়া হয় পানিটা, যে লিগনিন সহ পানিটা, সেটা পরে ডাইংয়ের সময় ব্যবহার করা হয়। কাঠের টুকরাকে সিদ্ধ করতে প্রচুর পরিমাণ পানি ব্যবহৃত হয়। সেলুলোজ পাল্পগুলো ক্যালসিয়াম বাইসালফাইড মিশ্রিত দ্রবণে ভাসতে থাকে এবং পরে 0.2 মিলিমিটার প্রশস্ত বিশিষ্ট ছিদ্র দিয়ে অতিক্রম করানো হয়। এভাবে উড পাল্প তৈরি করা হয়। 0.2 মিলিমিটার প্রশস্ত বিশিষ্ট ছিদ্র দিয়ে ওই লিকারটা পাস করানো হয় এবং এভাবে উড পাল্প তৈরি করা হয়। এটা হচ্ছে বিশুদ্ধকরণ প্রণালী। এখন আসি কন্ডিশনিং কী, কন্ডিশনিং কীভাবে করে, অর্থাৎ উড পাল্প যে আমি যে এখন বিশুদ্ধকরণ করলাম সেটাকে আমি কী করবো? কন্ডিশনিং করবো। এখন উড পাল্প শিটে 90 থেকে 94% সেলুলোজ থাকে। একে কন্ডিশনিংয়ের জন্য নির্দিষ্ট তাপে ও আর্দ্রতায় রেখে দেওয়া হয়, যাতে বায়ু থেকে নির্দিষ্ট আর্দ্রতা গ্রহণ করতে পারে। নিয়ন্ত্রণ অবস্থায় শিটগুলোকে নির্দিষ্ট জানা ওজনে বিস্কুশ্রেয়ন তৈরির জন্য জমা করা হয়। পাল্প শিটগুলোকে জিলাটিন নামক পদার্থ দ্বারা প্রয়োজনীয় আকৃতিতে কাটা হয় এবং বিশেষ কক্ষে কন্ডিশন করা হয়। ওকে, বিশেষ কক্ষে কন্ডিশনিং করা হয়। কক্ষটার একটা টেম্পারেচার থাকে, কিন্তু যেমন আমরা বলি আদর্শ তাপমাত্রা বলতে কী বোঝাচ্ছে? তাপমাত্রা থাকবে কি 27 ডিগ্রি থেকে +- 2 ডিগ্রি সেলসিয়াস, আর আপেক্ষিক আর্দ্রতা থাকবে 65% +- 2%। হ্যাঁ, এটা হচ্ছে একটা ওই কক্ষের আদর্শ তাপমাত্রা। এখন আসি স্টিপিং কি? কন্ডিশনকৃত উড পাল্পগুলোকে কষ্টিক সোডা দ্রবণে প্রায় 17.5%, কষ্টিক সোডা দ্রবণের কি থাকে 17.5%, কষ্টিক সোডা দ্রবণ, ওই দ্রবণে কষ্টিক সোডা থাকে 17.5%। অর্থাৎ আমার 100 লিটার পানি হলে সেখানে আমার 17.5 কেজি কী হবে? কষ্টিক সোডা হবে। যদি আমার 10 কেজি পানি হয়, 10 লিটার পানি হয়, 10 লিটার পানি হলে সেখানে আমার কী হবে? ইন্টু 17.5%, তাহলে আমার 1.75 কেজি কী হবে? কষ্টিক সোডা দিতে হবে। অর্থাৎ 17.5% এটার ঘনত্বটা ক্রিয়া করতে হয়, যাকে মার্সারাইজিং বলা হয় বা স্ট্রিপিং প্রসেসও বলা হয়। কষ্টিক সোডা দ্রবণে সমভাবে ভিজাতে হবে কাকে? উড পাল্পগুলোকে। এমত অবস্থায় উড পাল্পের ডিগ্রি অফ পলিমারাইজেশন হবে 1000, যেমন সেখানে 1000 বিটা গ্লুকোজ ইউনিট, এটা হচ্ছে বিটা, এটা না হচ্ছে বিটা। হ্যাঁ, বিটা গ্লুকোজ ইউনিট থাকে একটি সেলুলোজ মাইক্রোমলিকুলের মধ্যে। সেলুলোজের মধ্যে 8 থেকে 10% নিম্ন ডিপি বলতে কী হচ্ছে? ডিগ্রি অফ পলিমারাইজেশন বস্তু থাকে, যাকে হেমিসেলুলোজ বলে। এই হেমিসেলুলোজ কষ্টিক সোডা দ্রবণে দ্রবীভূত হয়, যা স্ট্রিপিং প্রণালীতে ব্যবহৃত হয়। উচ্চ ডিপি সেলুলোজগুলো সোডা সেলুলোজে পরিণত হয়। অতিরিক্ত কষ্টিক সোডা দ্রবণের
যার মধ্যে হেমিসেলুলোজ বিদ্যমান থাকে তাকে হাইড্রোলিক প্রেস দ্বারা চাপ দিয়ে, অর্থাৎ প্রেশার চাপ দেওয়া হয়, হাইড্রোলিক প্রেস দ্বারা চাপ দিয়ে দূরীভূত করা হয়। কি দূরীভূত করা হয় বলছে, অতিরিক্ত কষ্টি সোডা দ্রবণে যার মধ্যে হেমিসেলুলোজ বিদ্যমান থাকে তাকে ওই হেমিসেলুলোজকে হাইড্রোলিক প্রেস দ্বারা চাপ দিয়ে দূরীভূত করা হয়। কন্ডিশনড পাল্প শিটগুলো স্ট্রিপিং ট্যাঙ্কে নেওয়া হয়। শিটগুলো ঘূর্ণায়মান ছিদ্রযুক্ত স্টিলের প্লেট দ্বারা চালিত করা হয়। কষ্টিক সোডা দ্রবণ স্ট্রিপিং ট্যাঙ্কে যোগ করা হয় এবং শিটগুলো স্ট্রিপিং করা হয় যতক্ষণ পর্যন্ত এটি ডার্ক ব্রাউন কালার ধারণ না করে। এতে সময় লাগে 1 থেকে 14 ঘন্টা। পরে কষ্টিক সোডা দ্রবণ ড্রেইনের মাধ্যমে বের করে ফেলা হয় এবং শিটগুলোকে ঘূর্ণায়মান প্লেট দ্বারা চাপ দিয়ে কষ্টিক সোডা দ্রবণটা দূরীভূত করা হয়, ফলে ভিজা শক্ত সেলুলোজ শিট তৈরি হয়। ওকে, এটা গেল আমার স্ট্রিপিং প্রণালী। এখন আছে শ্রেডিং বা কাটিং। নরম এবং ভেজা সোডা সেলুলোজের শিট শ্রেডিং মেশিনের মেঝেতে পাঠানো হয়। সেখানে শ্রেডিং বা ডিসইন্টাগ্রেটিং মেশিন আছে এবং এর দুটি বাহু আর্মস বিয়ারিং দাঁত বিশিষ্ট পাকা আছে, যা বেসেলের নিচে একই ধরনের দাঁত বিশিষ্ট পাকা বিপরীতে কাজ করে। যখন বেসেলে ঘুরে তখন পাল্প শিটগুলো টুকরা টুকরা হয়ে বিটে পরিণত হয়। শ্রেডিং চলাকালীন সময়ে তাপমাত্রা নিয়ন্ত্রিত রাখার জন্য ড্রামের বাইরের দিকে জ্যাকেটে পানির প্রবাহ অব্যাহত রাখা হয়। এই অবস্থায় 2 থেকে 3 ঘন্টা সময় ধরে চালানো হয় এবং একেবারে প্রায় 200 পাউন্ড পাল্প কেটে ছোট ছোট বিটে পরিণত করা হয়। শ্রেডিংয়ে কী করা হয়, ওট পাল্পগুলোকে কাটা হয়। এখন আসি এজিং। এজিংটা কি? সেলুলোজের আদর্শ দ্রবণ পাওয়ার জন্য এবং বিস্কুট দ্রবণের মান বৃদ্ধির জন্য সোডা সেলুলোজকে প্রক্রিয়া করতে হয়। এই প্রণালীকে বলা হয় এজিং প্রসেস। বিটগুলোকে একটি গ্যালভানাইজড স্টিল ড্রামের মধ্যে নেওয়া হয় এবং 48 থেকে 72 ঘন্টা 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এজিং করা হয়। একটি গ্যালভানাইজড স্টিল ড্রামের মধ্যে নেওয়া হয় ওই বিটগুলোকে, এরপর সেখানে 48 থেকে 72 ঘন্টা 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এজিং করা হয়। এজিং পদ্ধতির তাপমাত্রা পাল্পের প্রকৃতির উপর নির্ভর করে। এজিং পদ্ধতিতে বাতাসে অক্সিজেনের উপস্থিতির কারণে সোডা সেলুলোজের ডিগ্রি অফ পলিমারাইজেশন 1000 থেকে 300-তে নেমে আসে। কাজেই যতটা সম্ভব তাড়াতাড়ি এজিং করা প্রয়োজন, তবে কখনও তাপমাত্রা বাড়িয়ে সময় কমিয়ে এজিং করা যেতে পারে। তবে এক্ষেত্রে তাপমাত্রা নিয়ন্ত্রণের পদ্ধতি অবশ্যই থাকতে হবে। এখানে বাতাস ঢুকতে পারবে না। বাতাস ঢুকলে আমার ডিগ্রি অফ পলিমারাইজেশন 1000 থেকে 300-তে নেমে আসবে। এখন আসি চার্নিং। এর প্রণালীকে বলা হয় জেন্টেশন অথবা সালফারাইজিং। ওকে, ওই যে জেন্টেশন ইউনিট আমরা পড়ছি, জেন্টেশন ইউনিটে কী করা হয়, এজিং প্রণালীর পর সোডা সেলুলোজের ছোটো ছোটো বিটগুলোকে ঘূর্ণায়মান হেক্সাগোনাল ভ্যাকুয়াম ড্রামের মধ্যে নেওয়া হয়। এটি দেখতে অনেকটা সিমেন্ট মিক্সিং মেশিনের মতো। এগুলো সাধারণত দ্বৈত জ্যাকেটের থাকে, যাতে চার্নিংয়ের সময় প্রয়োজনীয় তাপমাত্রা বজায় থাকে। বিটগুলোর ওজনের প্রায় 10% পরিমাণ কার্বন ডাইসালফাইড মিশ্রণে যোগ করা হয়। মিশ্রণকে 3 ঘণ্টাকাল চূর্ণ করা হয় অত্যন্ত ধীর গতিতে, প্রতি মিনিটে 2 বার ঘূর্ণন। ওকে, এতে সোডা সেলুলোজ কার্বন ডাইসালফাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সেলুলোজ জেনথেট উৎপন্ন করে এবং আস্তে আস্তে রং পরিবর্তন হয়ে প্রথমে সাদা হতে হালকা হলুদ, পরে গাঢ় হলুদ এবং সবশেষে ধূসর রং ধারণ করে। ওই বিটগুলা, উড পাল্পের বিটগুলা। এখানেও তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ড্রামটি ডাবল জ্যাকেটের তৈরি, যার বাইরের অংশ পানি প্রবাহিত করে তাপমাত্রা নিয়ন্ত্রিত অবস্থায় রাখা হয়। এটা চার্নিং পয়েন্টে কী কাজ হয় সেটা বলা হয়েছে। এখন সে মিক্সিং বা ডিজলভিং প্রণালী। চার্নার থেকে প্রাপ্ত ছোট আকৃতির বলকে সোডিয়াম সেলুলোজ জেনথেট বলা হয়। চার্নার থেকে, এই যে চার্নিং পয়েন্ট থেকে আমি যে ডেলিভারি ম্যাটেরিয়ালসটা পাবো সেটা বল আকৃতির, সেটাকে বলা হয় সোডিয়াম সেলুলোজ জেনথেট। এই ছোটো বলকে যে মিক্সার মেশিনে ফেলা হয় তাকে ডিজলভার বলা হয়। এই ডিজলভারে একটি নাড়ানি আছে। উক্ত ডিজলভ মানে কি মিক্সিং করা আর কি, ডিজলভ করা। উক্ত ডিজলভারে কষ্টি সোডার পাতলা দ্রবণ যোগ করা হয় এবং দ্রবণকে 4 থেকে 5 ঘন্টা নাড়ানো হয় এবং সেই সাথে ডিজলভারকে ঠান্ডা করা হয়।
সোডিয়াম সেলুলোজ জ্যান্থেট দ্রবীভূত হয়ে পরিষ্কার বাদামি রঙের জেলির মতো ঘন লিকার তৈরি হয়। এই লিকারকে বিস্কুস বলা হয়। এতে 6.5% সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 7.5% সেলুলোজ থাকে। ওকে, এখন আসে ব্লেন্ডিং ও ফিল্ট্রেশন। বিস্কুস দ্রবণকে একটি বড় উলম্ব বা সমান্তরাল মিক্সারে মিশ্রিত করা হয়। এখানে 8টি ছোট ছোট ডিজলভার থাকে। ডিজলভার থেকে বিস্কুস দ্রবণকে পাম্পের সাহায্যে একটি বড় মিক্সারে আনা হয়। 8টি ডিজলভার আছে। এই যে আমি যে ডিজলভিং ইউনিট প্রণালীতে আমি ডিজলভ করছি, এখানে আমি একটা বল পাইছি, বলটাকে আমি এখানে ডিজলভিং ইউনিটে দিছি। ডিজলভিং ইউনিটে একটা নাড়ানি আছে, একটা ডিজলভার কস্টিক এবং সেখানে কস্টিক সোডার পাতলা দ্রবণ মিক্স করে দিছি। 4 থেকে 5 ঘন্টা নাড়ানো হয়। সেই সাথে ডিজলভারকে ঠান্ডা করা হয়। হ্যাঁ, সোডিয়াম সেলুলোজ জ্যান্থেট দ্রবীভূত হয়ে পরিষ্কার বাদামি রঙের জেলির মতো ঘন লিকার তৈরি করা হয়। ওই বলটাকে লিকারে তৈরি করা হয়, সলিউশনে তৈরি করা হয়, অর্থাৎ লিকুইডে তৈরি করা হয়। এই লিকারকে বিস্কুস বলা হয়। এবং সে লিকারটাকে আমি কোটা নিয়ে আসবো, ব্লেন্ডিং এবং ফিল্ট্রেশনে নিয়ে আসবো। এখানে কি বলছে, 8টি ছোটো ছোটো ওই 8টি, এখানে 8টি ইউনিট ছিল, ওই যে 8টা ডিজলভার ছিল। 8টা ডিজলভার থেকে সবগুলো একটা বড় মিক্সারে আনা হয় এবং উক্ত মিক্সারে বিস্কুস দ্রবণকে নাড়ানির মাধ্যমে ব্লেন্ডেড করা হয়। এতে আঁশের মান ভালো হয় এবং কোনো ব্যাচে কোনো প্রকার অসমতা থাকলে তা দূর হয়। অতঃপর দ্রবণকে ছাঁকনির মাধ্যমে ছাঁকা হয় এবং অদ্রবণীয় সেলুলোজ ও ডার্ট অপদ্রব্যগুলো কী হয়, যেগুলো দ্রবীভূত হয় না, সেগুলো ওই যে আমরা চা চাকি না, চা চাকার সময় আমরা কী করি, চা পাতাগুলো চায়ের ছাঁকনির উপর রয়ে যায়, তাহলে মূল পানিগুলো লিকারটা আমার নিচে পড়ে যায়। এরকম একটা ছাঁকানো হয়, অদ্রবণীয় সেলুলোজ এবং ডার্টগুলো দূর হয়ে যায়। বাতাসের সংস্পর্শে যাতে না আসে তার জন্য ভ্যাকুয়াম ভেসেলে উপযুক্ত কার্য সমাধা করা হয়। এটা খোলামেলা জায়গায় করা যাবে না, বাতাসের সংস্পর্শে করা যাবে না। কি বলছে, বাতাসের সংস্পর্শে যাতে না আসে তার জন্য ভ্যাকুয়াম ভেসেল উপযুক্ত কার্য সমাধা করা হয়। ওকে, আমি এই পৃষ্ঠটা একটু আলোচনা করব, তারপরে এই ভিডিওটা কমপ্লিট করে দেব। এরপর বলছে কি, রিপেনিং ইউনিট কি বলছে, যেহেতু অ্যালকালি সেলুলোজকে এজিং করতে হয় সেহেতু উক্ত দ্রবণকে রিপেনিং করা হয় সুতা তৈরি গুণাগুণ বৃদ্ধির জন্য। বিস্কুস দ্রবণকে 2 থেকে 5 দিন, রিপেনিংটা কীভাবে করে দেখি, বলছে কি বিস্কুস দ্রবণকে দেখা যাচ্ছে, ওকে, বিস্কুস দ্রবণকে 2 থেকে 5 দিন 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে দেওয়া হয়। ওই যে ওই দ্রবণটাকে, যেটা আমি এই যে এখানে ব্লেন্ডিং অ্যান্ড ফিল্ট্রেশন থেকে যে লিকারটা পাইছি, ওই লিকারটাকে এখানে কি বলছে 2 থেকে 5 দিন 10 ডিগ্রি থেকে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে দেওয়া হয়। ফলে দ্রবণের ঘনত্ব কমে আসে এবং মূল অবস্থায় চলে আসে। দ্রবণকে ছেঁকে অপদ্রব্য দূর করা হয় এবং কেননা এতে বিভিন্ন প্রকার বিদেশি অপদ্রব্য অর্থাৎ ফরেন ম্যাটার বিভিন্ন অপদ্রব্য থাকতে পারে এবং এই সমস্ত অপদ্রব্য স্পিনিংয়ের সময় স্পিনারেটের ছিদ্রকে বন্ধ করে দিতে পারে, ফলে ফাজি প্রকৃতির আঁশ তৈরি হবে। হ্যাঁ, রিপেন্ট দ্রবণকে আমি যে স্পিনারেটের ভিতর দিয়ে যে লিকারটা পাস করবো, লিকারটা যদি আমার যদি ব্লক হয়ে যায়, এই অপদ্রব্যগুলো যদি আমার ফরেন ম্যাটার এবং ডার্ট এগুলো যদি থাকে, তাহলে আমার স্পিনারেটটা বন্ধ হয়ে যাবে, তাহলে আমার কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পাওয়া যাবে না। রিপেন্ট দ্রবণকে পুনরায় ছেঁকে নেওয়া হয়। এই দ্রবণ এখন বিস্কুস রিয়ান ফিলামেন্ট স্পিনিংয়ের জন্য উপযোগী। ওকে, স্পিনিং প্রণালী কীভাবে করে দেখি। রিপেন্ট বিস্কুস দ্রবণ বায়ুর উচ্চ চাপে স্পিনারেটের স্পিনিং নজলে পাঠানো হয়। স্পিনারেটের অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, 12 থেকে 90টি, যার ব্যাস ছিল কি 0.05 থেকে 0.1 মিলিমিটারের মধ্যে দিয়ে চালিত করা হয়। যে পাত্রে স্পিনিং দ্রবণ থাকে তাকে স্পিনিং বা কোএগুলেটেড বাথ বলে। স্পিনিং দ্রবণ যে ছিদ্রগুলোর মধ্যে দিয়ে চাপের মাধ্যমে বের করা হয় তাকে স্পিনারেট বলে। স্পিনারেটের ছিদ্রগুলোর ব্যাস 0.05 মিলিমিটার থেকে 0.1 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। স্পিনারেট যে দ্রবণের সাথে সংযুক্ত থাকে তার উপাদানগুলো, এই যে স্পিনারেটের যে দ্রবণগুলোর সাথে সংযুক্ত থাকে সে স্পিনারেটের উপাদানগুলো কী কী, সালফিউরিক অ্যাসিড 10%, সোডিয়াম সালফেট 18%, গ্লুকোজ 2%, জিঙ্ক সালফেট 1%, পানি 69%। ওকে, স্পিনিং দ্রবণকে একটি লেট ট্যাঙ্কে রাখা হয় যার তাপমাত্রা সাধারণত 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়। ওই যেই ট্যাঙ্কে রাখা হবে ট্যাঙ্কের তাপমাত্রা। কখনো কখনো ম্যাগনেসিয়াম সালফেট স্পিনিং দ্রবণে যোগ করা হয়।
সোডিয়াম সালফেট পদক্ষেপ তৈরি করে অথবা দ্রবণীয় সোডিয়াম সেলুলোজ জেন্টেটকে কোয়াগুলেট করে এবং সালফিউরিক অ্যাসিড জেন্টেটকে সেলুলোজ কার্বন ডাইসালফাইড এবং সোডিয়াম সালফেটে রূপান্তরিত করে। দ্রবণে গ্লুকোজ ব্যবহার করা হয় ফিলামেন্টকে নরম এবং নমনীয় করার জন্য। ওই যে আমি যে ফিলামেন্টটা বের হবে সেটাকে কী করার জন্য, নরম এবং নমনীয় করার জন্য। জিঙ্ক সালফেট ফিলামেন্টকে অধিক শক্তিশালী করে তোলে। এক একটা উপাদান, এই যে গ্লুকোজ ব্যবহার করা হয় কী জন্য, নরম এবং নমনীয় করার জন্য। সালফিউরিক অ্যাসিড কেন ব্যবহার করা হয়, এই যে বলছি কি, স্প্রিং দ্রবণকে একটি জ্যাঙ্ক ট্যাঙ্কে গ্ল্যাড ট্যাঙ্কে রাখা হয় যার তাপমাত্রা 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়। কখনো কখনো ম্যাগনেসিয়াম সালফেট স্প্রিং দ্রবণে যোগ করা হয়। কখনো কখনো ম্যাগনেসিয়াম সালফেট স্পিনিং দ্রবণে যোগ করা হয়। সোডিয়াম সালফেট পদক্ষেপ তৈরি করে এবং দ্রবণীয় সোডিয়াম সালফেট জেন্টেটকে কোয়াগুলেট করে এবং সালফিউরিক অ্যাসিড জেন্টেটকে সেলুলোজ কার্বন ডাইসালফাইড এবং সোডিয়াম সালফেটে রূপান্তরিত করে। সালফিউরিক অ্যাসিড জেন্টেটকে সেলুলোজে এবং কার্বন ডাইসালফাইড ও সোডিয়াম সালফেটে রূপান্তরিত করে। ওকে, দ্রবণে গ্লুকোজ ব্যবহার করা হয় কি জন্য, নরম ও নমনীয় করার জন্য। এবং জিঙ্ক সালফেট কেন ব্যবহার হয়, যে জিঙ্ক সালফেট কেন ব্যবহার করা হয়, ফিলামেন্টকে অধিক শক্তিশালী করে তোলার জন্য। এরপর আমার ফিলামেন্ট বেরিয়ে গেল, আমার স্পিনারের মধ্যে দিয়ে আমি পাস করলাম, আমার ফিলামেন্ট পেয়ে গেলাম। এবং সেটাকে আমাকে কী করতে হবে, একটাতে অর্থাৎ কোনো কিছু জড়াতে হবে, সেটা হলো ওয়াইন্ডিং। কোয়াগুলেট বাথ হতে প্রাপ্ত ফিলামেন্টসমূহ বিভিন্ন গাইড রুলারের মাধ্যমে ওয়াশিং অর্থাৎ ধৌত করে সালফার দূর করে শুকানো হয় এবং পরে ববিনে ও প্যাকেজে জড়ানো হয়। অন্যভাবে প্রাপ্ত ফিলামেন্টসমূহ স্টেপল ফাইবারে পরিণত করার জন্য টুকরা টুকরা করে চাহিদা মোতাবেক কাটা হয় এবং কনভেয়ারের উপর থাকাকালীন ধৌত ও শুকানো হয় এবং বেইলিং করা হয়। ওকে, এটা গেল আমার বিস্কুট শ্রেয়ন প্রস্তুতের বিভিন্ন ধাপগুলোর বর্ণনা। আজকে আলোচনা করলাম আমি বিস্কুট শ্রেয়ন প্রস্তুতের বিভিন্ন ধাপগুলোর প্রচারটা আলোচনা করলাম। এরপর সেখানে যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোর বিস্তারিত আলোচনা করলাম। আশা করি বোঝা গেছে। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্ত, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, বাসায় থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।